ওয়েলকাম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা এসএসসি পরীক্ষা পার হয়ে এখন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো। তোমরা সবাই হয়তো খুব আশাবাদী ছিলে যে তোমরা নতুন একটি ক্যাম্পাসে যাবে, নতুন ক্লাস করবে, নতুন বন্ধু হবে। তো বর্তমান এই পরিস্থিতির কারণে হয়তো সেই জিনিসটা সম্ভব হচ্ছে না এবং সেই কারণে তোমাদের অনেকের হয়তো মন খারাপ হতে পারে। তবে আশাহত হওয়ার কিছু নেই, কারণ এখন এই তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছুই থেমে থাকার নয়। তাই আমরা চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে যতটুকু সম্ভব তোমাদের এই ক্লাসের কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার জন্য, এবং এই ক্লাসগুলোকে যতটুকু আমরা পারবো আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন তোমাদের সামনে খুবই আনন্দদায়ক এবং ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করতে পারি। এবং সেই সাথে এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তোমাদের ক্লাসমেটদের সাথে যোগাযোগ করতে পারো, তাদের সাথে গ্রুপ স্টাডি করতে পারো চাইলে। এইভাবে যে কোনোভাবে আমরা চাইলে একে অন্যের সাথে এই তথ্য বিনিময় করতে পারি। তাহলে সেই কামনা করেই আমরা আজকের ক্লাসটা শুরু করি। প্রথমত আমি তোমাদের সাথে একটু তথ্য প্রযুক্তির সিলেবাস মানবন্টন নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু তোমাদের সাথে পরিচিত হয়ে নিই। আমি রিশমিতা তাসমিম, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাষক। তোমাদের সামনের ক্লাসগুলোতেও আমি তোমাদের সাথে থাকব। তো সেই আশা করে আমরা ক্লাসটা শুরু করছি। তো সিলেবাস আর মানবন্টনটা নিয়ে আমরা একটু জেনে নিই, কারণ তোমরা 9-10-এ যেই তথ্য প্রযুক্তির ক্লাসগুলো করে এসেছো বা যেই বইটা পড়েছো, সেই বইটা থেকে তোমাদের কলেজের এই বইটা অনেকটাই অন্যরকম এবং এখানে সিলেবাসটাও আগের তুলনায় অনেক বড়। তো আগে আমরা একটু সিলেবাসটা জানি। তোমাদের মোট 6টি অধ্যায় এই বইয়ে রয়েছে। তোমাদের যে বইটি দেওয়া হবে সেখানে হচ্ছে মোট 6টি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমরা এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের 2 বছরে এই 6টি অধ্যায় পড়ে থাকব। প্রথম অধ্যায়টি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, অর্থাৎ এখানে মূলত তথ্য প্রযুক্তির যে বেসিক ধারণাগুলো দেওয়া হয়েছে এবং বিশ্বে এবং বাংলাদেশের কি প্রভাব পড়ছে সেই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায় আছে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। এখানে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায় হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখানে কম্পিউটারে কিভাবে সংখ্যা পদ্ধতিগুলো কাজ করে এবং ডিজিটাল সার্কিট ও ডিভাইসগুলো কিভাবে কাজ করছে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় 4-এ আছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, অর্থাৎ ওয়েব ডিজাইন তোমরা কিভাবে করতে পারো সেই সম্পর্কে প্রাইমারি কিছু ধারণা দেয়া আছে। পঞ্চম অধ্যায় 2টি অংশে বিভক্ত। প্রথম অংশটি হলো প্রোগ্রামের ধারণা, অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, এবং দ্বিতীয় অংশটি হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামিংয়ের জন্য যে ল্যাঙ্গুয়েজ সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং সর্বশেষ অধ্যায় 6 আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। তো আমরা এই 6টি অধ্যায় পর্যায়ক্রমে শেষ করব। এবার তোমাদের মানবন্টনটা একটু দেখাই। তোমরা এসএসসিতে শুধুমাত্র MCQ অ্যান্সার করতে হতো। তো কলেজের ক্ষেত্রে একাদশ শ্রেণীতে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে 25টি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, যেখানে 25 মার্ক কভার করবে। এরপরে তোমাদের সৃজনশীল থাকবে 8টি থেকে 5টি, অর্থাৎ 8টি থেকে 5টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। সেখানে থাকছে 10 করে 50 মার্কস এবং বাকি 25 থাকবে ব্যবহারিক খাতা। তোমাদেরকে একটি ব্যবহারিক খাতা তৈরি করতে হবে। সেখানে আমরা যে প্র্যাকটিক্যালি যে কাজগুলো শিখবো সেই কাজগুলোই লিখিত আকারে থাকবে এবং সেটার উপরে 25 মার্কস থাকবে। এইভাবে আমাদের সর্বমোট হচ্ছে এই 100 নম্বরের সিলেবাস। তো আশা করি তোমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি নিয়ে বেসিক ধারণা নিতে পেরেছো। তো এখন আমরা পড়ায় চলে যাই। তো প্রথমে আমরা অধ্যায় 2 থেকে শুরু করতে যাচ্ছি। তোমাদের আজকে আমরা আলোচনা করব অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই অধ্যায়টি থেকে। আমরা এই অধ্যায়টি শুরু করছি কারণ অধ্যায়টিতে কিছু নতুনত্ব অনেক তথ্য রয়েছে, কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে যে জিনিসগুলো হয়তো তোমাদের কাছে নতুন মনে হবে। তো এই কারণেই মূলত আমরা অধ্যায় 2 থেকে আমাদের পাঠ শুরু করা। তো শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে
কমিউনিকেশন সিস্টেম, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মেথড। আমরা এই 3টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তো প্রথমে আসি কমিউনিকেশন সিস্টেম জিনিসটা কি। কম্পিউটার বা অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে তথ্যের আদান প্রদান করার প্রক্রিয়াটি হলো কমিউনিকেশন সিস্টেম। আমরা কমিউনিকেশন শব্দটি খুব ভালোভাবে জানি। সেটি হচ্ছে যখন নাকি এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা কোনো তথ্য পাঠাচ্ছি, সেইটা যে প্রক্রিয়াটার মাধ্যমে পাঠাচ্ছি সেটাই হলো আমাদের কমিউনিকেশন সিস্টেম। 1960 সালে সর্বপ্রথম আরপানেট নেটওয়ার্কের মাধ্যমে একটি কেন্দ্রীয় কম্পিউটার হতে দূরবর্তী টার্মিনালের মধ্যে সর্বপ্রথম ডেটা স্থানান্তরের প্রক্রিয়াটির প্রচলন হয়। তো এই আরপানেটটি হচ্ছে আমাদের প্রথম কমিউনিকেশন সিস্টেম। এবার একটু জেনে নেই ডেটা কমিউনিকেশন জিনিসটা কি। কোনো বাহকের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা বা তথ্যের বিনিময়। একটু আগে আমরা যেটা বলছিলাম যে কমিউনিকেশন সিস্টেম, মূলত সেটাই এখানে বলা হচ্ছে যে এই কমিউনিকেশন সিস্টেমে যেই কাজটা হচ্ছে অর্থাৎ ডেটার বিনিময়, এই কাজটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের কার্যকারিতা 3টি বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ যে ডেটা কমিউনিকেশনটা হচ্ছে সেটা কি কার্যকরভাবে হচ্ছে কি না সেটা যাচাই করার জন্য আমরা 3টি বিষয়ে খেয়াল রাখব। প্রথমটি হলো ডেলিভারি, অর্থাৎ সঠিক প্রান্তে ডেটা পৌঁছানো, অর্থাৎ আমি যেই গন্তব্যে ডেটাটা পৌঁছাতে চাচ্ছি সেইটাতে ডেটাটা যাচ্ছে কিনা সেই বিষয়টি। দ্বিতীয়টি হলো অ্যাকিউরেসি, অর্থাৎ সঠিকভাবে ডেটা পৌঁছানো, অর্থাৎ ডেটাটাকে আমি অ্যাকিউরেটভাবে ঠিক জায়গায় পাঠাচ্ছি কি না সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষ বিষয়টি হলো টাইমলিনেস, অর্থাৎ সঠিক সময়ে ডেটা পৌঁছানো। কারণ আমার যদি ডেটাটি ধরা যাক 1 ঘন্টার মধ্যে প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি যদি ডেটাটি আগামীকালকে পাঠাই সেক্ষেত্রে আমার ডেটা কমিউনিকেশনটা কার্যকর হলো না। তাহলে আমার এই 3টি বিষয়ে খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে আমি ঠিক জায়গায় পাঠাচ্ছি কিনা, ডেটাটা ঠিক আছে কিনা, কারণ যদি তথ্যেই ভুল থাকে তাহলে সেই তথ্য দিয়ে আমার কোনো কাজে লাগবে না। এবং সর্বশেষটি হলো সঠিক সময়ে তথ্যটা যাচ্ছে কিনা। এবার বলবো ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো নিয়ে। ডেটা কমিউনিকেশনের মূলত 5টি উপাদান রয়েছে। 5টি বেসিক উপাদান নিয়েই এই ডেটা কমিউনিকেশন প্রসেসটি হয়ে থাকে। প্রথমটি হলো উৎস বা সোর্স, অর্থাৎ যেই স্থান থেকে ডেটা পাঠাতে হবে। ধরা যাক তুমি এখন তোমার বাসা থেকে তোমাদের কোনো দেশের বাইরে হতে পারে, অন্য কোনো একটি দেশে, ধরা যাক ইউরোপের কোনো কান্ট্রি বা যে কোনো জায়গায় তুমি একটা ডেটা পাঠাচ্ছ। তো তুমি যেই জায়গাটাতে আছো, অর্থাৎ আমরা এখন যেখানে আছি এই নারায়ণগঞ্জ শহরটিকে আমরা বলতে পারি যে এটা হলো উৎস, কারণ এই স্থান থেকে ডেটাটা পাঠানো হচ্ছে। এরপর আছে প্রেরক, অর্থাৎ যেই ডিভাইস থেকে ডেটা পাঠানো হবে। ধরা যাক আমি এখন আমার কম্পিউটার থেকে একটি ইমেইল পাঠাবো আমেরিকার কোনো একটি ইউনিভার্সিটির টিচারের কাছে। তাহলে আমার এই স্থান অর্থাৎ নারায়ণগঞ্জ এটি হচ্ছে আমার উৎস, এবং আমি যেই কম্পিউটার থেকে ইমেলটা পাঠাচ্ছি সেটা হচ্ছে আমার প্রেরক ডিভাইস, অর্থাৎ যেই ডিভাইস থেকে ডেটা পাঠানো হচ্ছে। 3 নম্বর হচ্ছে ডেটা প্রবাহের বাহক বা মাধ্যম, অর্থাৎ যেই কেবল বা লাইন বা যদি কোনো ওয়্যারলেস ব্যবস্থায় আমরা ব্যবহার করে ডেটা পাঠাই সেটা হলো মিডিয়া বা মাধ্যম। যেমন আমরা এখন কি ব্যবহার করছি, আমরা মূলত ইন্টারনেট ব্যবহার করে এই ইমেলটা পাঠাচ্ছি। সো এই ক্ষেত্রে এই যে ওয়্যারলেস ইন্টারনেট এটি হচ্ছে আমার বাহক বা মাধ্যম। এরপর আছে প্রাপক বা গ্রাহক অর্থাৎ রিসিভার। এটি হলো কোনটা, যেই ডিভাইসে ডেটা পাঠানো হবে, যেটা আমরা বলছিলাম যে ধরা যাক আমেরিকার কোনো একজন শিক্ষকের কাছে আমি পাঠাচ্ছি, তো উনি যেই কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইলে ইমেলটি রিসিভ করবেন সেই ডিভাইসটি হচ্ছে আমার প্রাপক। এবং সর্বশেষ উপাদানটি হচ্ছে গন্তব্য বা ডেস্টিনেশন, অর্থাৎ যেই
স্থানে ডেটা পাঠানো হচ্ছে, অর্থাৎ আমেরিকার কোনো একটি শহর যেখানে এই ডেটাটি পাঠানো হচ্ছে। ঠিক আছে, তাহলে 5টি উপাদান কি কি থাকছে আমার? উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক এবং গন্তব্য। ওকে, এখন আমরা আলোচনা করব ব্যান্ডউইডথ নিয়ে। তোমরা অনেকেই এই শব্দটির সাথে পরিচিত হতে পারো, আর যারা নাকি পরিচিত নয় তাদের জন্য বলি যে ব্যান্ডউইডথ কথাটি মূলত ইউজ করা হয় ডেটা ট্রান্সমিশনের স্পিড বোঝাতে, অর্থাৎ কতটুকু স্পিডে ডেটা ট্রান্সমিশন হচ্ছে সেইটাকেই মূলত ব্যান্ডউইডথ বলা হয়ে থাকে। প্রতি সেকেন্ডে যেই পরিমাণ বিট ট্রান্সফার হয় সেটাই হলো ব্যান্ডউইডথ। অর্থাৎ ব্যান্ডউইডথের যদি আমরা সংজ্ঞা বলি সেটা হচ্ছে কি, যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বিট এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করা হচ্ছে। এই ব্যান্ডউইডথে হিসাব করা হয়, অর্থাৎ ব্যান্ডউইডথের একক আমরা বলতে পারি বিট পার সেকেন্ড অথবা বিপিএস। তবে এখন যেহেতু অনেক বেশি পরিমাণে বিট অর্থাৎ অনেক ফাস্ট ইন্টারনেটের প্রচলন হয়ে গিয়েছে, এখন বিপিএসও বলা হয়, অথবা এরপরে এসেছিল আমাদের কেবিপিএস অর্থাৎ কিলোবাইট পার সেকেন্ড, এবং এখন আমরা মূলত এমবিপিএস কথাটির সাথে বেশি পরিচিত, যেটা হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড। জাস্ট বিটগুলোকেই আরও বড় আকারে হচ্ছে এই কিলোবাইট, মেগাবাইট এভাবে নামকরণ করা হয়েছে। তবে মূলত ব্যান্ডউইডথ হিসাব করা হয় বিপিএস বা বিট পার সেকেন্ডে। ডেটা ট্রান্সমিট স্পিডের উপর ভিত্তি করে আবার ব্যান্ডউইডথকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? প্রথমটি হলো ন্যারো ব্যান্ড। এই ন্যারো ব্যান্ডের গতি মূলত হয়ে থাকে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত। এগুলো মূলত আগে যখন টেলিগ্রাফ বা টেলিগ্রাম পাঠানো হতো সেই ক্ষেত্রে এই রেঞ্জের স্পিডটা ব্যবহার করা হতো। তো ন্যারো ব্যান্ডের গতি হলো 45 থেকে 300 বিপিএস, অর্থাৎ একদম সর্বনিম্ন গতির ব্যান্ডউইডথ যেটা, সেটাকেই বলা হচ্ছে ন্যারো ব্যান্ড। দ্বিতীয়টি হলো ভয়েস ব্যান্ড। এর গতি হচ্ছে 1200 বিপিএস হতে সর্বোচ্চ 9600 বিপিএস হতে পারে। এটা কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে? যেমন টেলিফোন লাইন, আমরা এখন যে ল্যান্ডলাইন ফোনে কথা বলি সেই টেলিফোন লাইন, অথবা কম্পিউটার থেকে প্রিন্টারে যখন একটি সিগন্যাল পাঠানো হচ্ছে সেই ক্ষেত্রেও এটি ভয়েস ব্যান্ড গতিতে মূলত পাঠানো হচ্ছে। এবং সর্বশেষটি হলো ব্রডব্যান্ড, যেটার গতি কমপক্ষে 1 মেগাবাইট পার সেকেন্ড হতে অত্যন্ত উচ্চগতি সম্পন্ন হতে পারে, যেটা কিনা ফাইবার অপটিক কেবলে ব্যবহার হচ্ছে বা স্যাটেলাইট ইত্যাদিতে ব্যবহার হচ্ছে। ইভেন আমরা এখন এই ব্রডব্যান্ড কথাটির সাথেই সবচেয়ে বেশি পরিচিত, কারণ প্রায় দেখা যায় অধিকাংশ বাসা বাড়িতেই এখন ব্রডব্যান্ড লাইন নেওয়া হচ্ছে। তো এই ব্রডব্যান্ড লাইনটা নিয়ে তারপর সেটাকে আমরা রাউটারের মাধ্যমে ওয়াইফাই দিয়ে ব্যবহার করছি। তো কেন এটা ব্রডব্যান্ড বলছে? এই কারণেই, কারণ এখন এই লাইনগুলো দেখা যায় মিনিমাম 1 মেগাবাইট পার সেকেন্ডের স্পিডের আমাদের ইন্টারনেট দিচ্ছে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে 1 মেগাবাইট গতিতে প্রতি সেকেন্ডে বিটগুলো ট্রান্সফার হচ্ছে, সেই কারণে এটাকে ব্রডব্যান্ড নাম দেওয়া হয়েছে। এবার আলোচনা করি ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে। তো এই মেথডটা কি? ট্রান্সমিশনের সময় ডেটা কিভাবে স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ এক স্থান থেকে ডেটা যখন আরেক স্থানে যাচ্ছে সেটা কিভাবে যাচ্ছে, কি আকারে যাচ্ছে, সেটার উপর সেটার যে প্রক্রিয়াটা সেটাই হলো ডেটা ট্রান্সমিশন মেথড। এবং এই ট্রান্সমিশন মেথডকেই 2 ভাগে প্রথমত বিভক্ত করা হয়েছে। প্রথমটি হলো প্যারালাল ডেটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এই ডেটা ট্রান্সমিশন মেথডগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। প্রথমে আলোচনা করি প্যারালাল ডেটা ট্রান্সমিশন নিয়ে। এক্ষেত্রে ডেটাগুলো সমান্তরালভাবে আদান প্রদান হয়, কারণ প্যারালাল শব্দের অর্থই আমরা জানি যে সমান্তরাল। তো এখানে কি হয়, সেন্ডার বা প্রেরক থেকে প্রাপক পর্যন্ত ওই দিকে সমান্তরাল আকারে ডেটাগুলো স্থানান্তরিত হয়। এক্ষেত্রে একটি কেবলের ভিতর দিয়ে 1 বাইট বা 8টি বিট, আমরা জানি যে 1 বাইট সমান সমান 8 বিট, এই 8টি বিটের ডেটা একই সাথে পাশাপাশি 8টি পৃথক লাইনের মাধ্যমে প্রবাহিত হয়ে থাকে।
তো এই কারণেই এটাকে বলা হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন, কারণ প্রতিটি লাইন সমান্তরালভাবে একটার সাথে নিচে আরেকটা একই সাথে প্রবাহিত হয়। এখন আমরা একটু চিত্র যদি দেখি তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরা যাক এই পাশে আমার একটি সেন্ডার আছে এবং এই পাশে একটি রিসিভার। এখন এদের মধ্যে যখন ডেটাগুলো যাবে সেটা এই রকম কতগুলো সমান্তরাল লাইনের মধ্য দিয়ে যাবে। তো এখানে প্রত্যেকটি বিট আলাদা আলাদা করে আলাদা লাইনের মাধ্যমে এভাবে সমান্তরাল আকারে একই সাথে ট্রান্সমিট হচ্ছে। এই কারণেই এটাকে বলা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন। তবে যখন দূরত্ব বেশি থাকে সেন্ডার এবং রিসিভারের মধ্যে, সেই ক্ষেত্রে এই পদ্ধতিতে ডেটা পাঠানোটা একটু ব্যয়বহুল হয়ে থাকে। তাই যখন দূরত্ব কম থাকে মূলত সেসব ক্ষেত্রেই প্যারালাল ডেটা ট্রান্সমিশন ব্যবহার হয়ে থাকে। এবার আমরা আলোচনা করি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন নিয়ে। এক্ষেত্রে হচ্ছে ডেটাগুলো সিরিয়ালি অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে প্রবাহিত হয়, একটার পর একটা এভাবে পর্যায়ক্রমে ডেটা প্রবাহিত হয়ে থাকে। এখানে একটি কেবলের ভেতর দিয়ে 1 বাইট বা 8 বিট ডেটা একটি একটি করে পর্যায়ক্রমে একটার পরে একটা একটি লাইনের মধ্য দিয়ে আদান প্রদান করতে পারে। আমরা একটি চিত্র দেখে নিই। আবারও আমরা একটি সেন্ডার এবং রিসিভার নিচ্ছি। তো আগে প্যারালালের সময় কি ছিল, 8টা লাইনে প্যারালালি ডেটাগুলো যাচ্ছিল এবং এখানে কি হবে, শুধুমাত্র একটি লাইনের মধ্য দিয়ে এভাবে বিটগুলো একটার পর একটা সিরিয়ালি পর্যায়ক্রমে প্রবাহিত হয়ে সেন্ডার থেকে রিসিভারের দিকে চলে যাবে। তো এটাই হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এই প্রেরক ডেটা পাঠানোর সময় মূল ডেটার আগে ও পরে কিছু সিগন্যাল বিট অ্যাড করে দেয়, কারণ যেহেতু ডেটাগুলো এক সিরিয়ালে এভাবে করে যাচ্ছে তাই মূল ডেটা কোথায় শেষ হচ্ছে বা শুরু হচ্ছে সেটা বোঝার জন্য কিছু সিগন্যাল বিট সংযোজন করে দেয়। এখন এই ডেটা ট্রান্সমিশনের জন্য সিগন্যাল বিট ও মূল বিটের মধ্যে সমন্বয়ের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকে বলে বিট সিনক্রোনাইজেশন। তো এই সমন্বয়টা কেন প্রয়োজন হয়, কারণ এতে করে আমরা মূল ডেটার সাথে সিগন্যাল ডেটাকে আলাদা করতে পারি। যদি আলাদা না করা যায় তাহলে সিগন্যাল বিট এবং মূল ডেটাটা একসঙ্গে মিশ্রণ হয়ে গেলে আমরা তখন যেটা আমরা শুরুতেই বলেছি যে ডেটা অ্যাকিউরেসি অর্থাৎ সঠিক তথ্যগুলো পাবো না। তো এই যে সমন্বয় করার পদ্ধতি হলো বিট সিনক্রোনাইজেশন। এবং এই বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে আবার সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই 3টি কি, প্রথমটি হলো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। তো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনটা কি আমরা একটু জানি। ক্যারেক্টার বাই ক্যারেক্টার এক্ষেত্রে ট্রান্সমিট হয়, অর্থাৎ একটি করে ক্যারেক্টার একটার পর একটা এভাবে ট্রান্সমিট হয়ে থাকে এবং প্রেরক যে কোনো সময়ই ডেটা ট্রান্সমিট করতে পারে, অর্থাৎ নির্দিষ্ট কোনো সময় বা ইন্টারভেল এক্ষেত্রে থাকে না, যে কোনো সময়ই প্রেরক ডেটা পাঠাতে পারে আবার গ্রাহক ডেটা রিসিভ করতে পারে। এবং ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। প্রেরক সরাসরি তার ডিভাইস থেকে রিসিভারের ডিভাইসে ডেটা পাঠিয়ে দিতে পারে এবং ট্রান্সমিশনের মাঝের বিরতি সমান না হয়ে ভিন্ন ভিন্ন হতে পারে। যেটা আমরা একটু আগেই বলেছিলাম যে একটা ডেটা যাওয়ার পরে আরেকটা কখন যাবে, এই যে বিরতিটা এটা কোনো নির্দিষ্ট সময় থাকে না, যে কোনো বিরতিতেই ডেটাগুলো যেতে পারে। এবং প্রতিটি ক্যারেক্টারের শুরুতে স্টার্ট বিট এবং শেষে একটি স্টপ বিট থাকে। এই মূল ডেটাটাকে আইডেন্টিফাই করার জন্য একটি স্টার্ট বিট এবং স্টপ বিট দিয়ে ডেটাটাকে পাঠানো হয়। আমরা এবার একটু চিত্রটা দেখি। তো এখানে দেখতে পাচ্ছি কি হচ্ছে, এটি হচ্ছে সেন্ডার, এই রিসিভার এবং ডেটাটা কিভাবে যায়, এভাবে সিরিয়ালি একটার পর একটাই যাচ্ছে। শুধু মূল ডেটা বলতে বোঝানো হচ্ছে যদি এখানে ধরা যাক মূলত 3টি মেসেজ পাঠানো হচ্ছে, তো 3টি মেসেজের ডেটাগুলো যদি সব একসাথেই পাঠানো হয় তাহলে সেই ডেটাগুলোর অ্যাকিউরেসি ঠিক থাকবে না। এই কারণে এখানে এই ডেটার
শেষে এখানে একটি স্টপ বিট, এবং এটা যেহেতু বোঝাচ্ছে যে এখানে শেষ হয়ে আরেকটি শুরু হবে, এখানে একটি স্টার্ট বিট, এভাবে করে ডেটাটাকে কভার করে এরকম পাঠানো হয়। এবং এই যে মাঝখানের ইন্টারভেলটা, গ্যাপটা, এটা দেখা যায় নির্দিষ্ট থাকে না, এক এক সময় এক এক ইন্টারভেলে ডেটাগুলো যেতে পারে। ওকে, এবার আমরা এই অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা অসুবিধাগুলো একটু আলোচনা করি। প্রথমত সুবিধাগুলো কি কি? এর ইনস্টলেশন খরচ অনেক কম, কারণ এক্ষেত্রে কোনো স্টোরেজ ডিভাইস নেই, সরাসরি শুধু সেন্ডার রিসিভারের মধ্যে আমরা একটি কানেকশন করে দিতে পারি, এবং যে কোনো সময় ডেটা পাঠানো এবং গ্রহণ করা যায়, এবং এতে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের দরকার নেই। এবং অসুবিধাগুলো হলো এক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের গতি একটু কম থাকে, এর দক্ষতা অন্যান্য ট্রান্সমিশন পদ্ধতির তুলনায় কম, এবং ডেটা স্থানান্তরের কাজ যখন বন্ধ থাকে তখন মাধ্যমটি অব্যবহৃত থাকে বলে এটি অনেক ব্যয়বহুল, কারণ ডেটাটি তখন অব্যবহৃত হয়ে পড়ে আছে, শুধুমাত্র সিস্টেমটি চালু হয়ে আছে কিন্তু কোনো ডেটা স্থানান্তর হচ্ছে না, তো এটি তখন একটি ব্যয়বহুল অবস্থায় পরিণত হয়। এবং কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়? মূলত কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো, অর্থাৎ কিবোর্ড থেকে যে সিগন্যালটা কম্পিউটারে যায় সেক্ষেত্রে, বা কার্ড পাঞ্চার, যেমন আমরা যখন শপিং করতে যাই তখন অনেক সময় কার্ডটা পাঞ্চ করতে হয়, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, সেটার যে ডিভাইসটি থাকে সেইখানেও এই পদ্ধতি ইউজ করা হয়ে থাকে। এছাড়াও কম্পিউটার হতে প্রিন্টার, এরকম খুবই স্বল্প দূরত্বের ছোট ছোট এই সিগন্যাল ট্রান্সফারগুলো এই অ্যাসিঙ্ক্রোনাস পদ্ধতিতে হয়ে থাকে। এবার আসি সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন নিয়ে। এক্ষেত্রে একটি প্রাথমিক স্টোরেজ ডিভাইসের মাধ্যমে ডেটা ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করা হয়, অর্থাৎ পুরো ডেটাটা প্রথমে একটি প্রাথমিক স্টোরেজ ডিভাইসে প্রবেশ করে সেখানে ভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ব্লক আকারে বিভক্ত হয়, এবং এই প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট হয়। এই ব্লকগুলো একটি একটি করে ট্রান্সমিট হয়ে থাকে, এবং প্রতি ব্লকে কমপক্ষে 80 থেকে 132 বিট ক্যারেক্টার থাকে, এবং দুটি ব্লকের মাঝে যে বিরতিটা সেটাও সমান থাকবে, অর্থাৎ একটি ব্লক ডেটা যাওয়ার পরে দ্বিতীয় ব্লকটি কখন যাবে এই যে মাঝখানে সময়ের ডিফারেন্সটা, এটা প্রতিটি ক্ষেত্রেই একই রকম থাকবে। আমরা একটু চিত্রটা দেখি। এই যে এখানে দেখা যাচ্ছে এইভাবে ব্লক ব্লক আকারে ডেটাগুলো পাঠানো হচ্ছে। প্রথমে একটি স্টোরেজ ডিভাইসে যে অগোছালো ডেটাগুলো পাঠানো হয়, এবং সে এটাকে ব্লক ব্লক আকারে ভাগ করে তারপরে রিসিভারের কাছে পাঠিয়ে দেয়। এটারও সুবিধা অসুবিধাগুলো একটু আলোচনা করি। সুবিধাগুলো হচ্ছে এটার দক্ষতা অনেক বেশি, অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন থেকে সিঙ্ক্রোনাসের দক্ষতা বেশি, ট্রান্সমিশন অনবরত চলতে থাকে তাই এটার গতিও বেশি, এবং এখানে কোনো স্টার্ট বা স্টপ বিটের প্রয়োজন নেই, এবং ট্রান্সফার হতে সময়ও কম লাগে। অসুবিধাগুলো হলো এক্ষেত্রে একটি স্টোরেজ ডিভাইস, প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, এবং তুলনামূলকভাবে এটি একটু ব্যয়বহুল হয়ে থাকে। এবং এটা কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে? মূলত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যখন ডেটা পাঠানো হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনটি ব্যবহার করে থাকি। এবং সর্বশেষটি যেটা ছিল সেটা কি আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। এটি মূলত সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের একটি উন্নত ভার্সন। এর ডেটা স্থানান্তর পদ্ধতি একেবারে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের মতোই হয়ে থাকে। একইভাবে এক্ষেত্রেও ডেটাগুলো স্থানান্তর হয়, শুধুমাত্র প্রেরক এবং প্রাপক স্টেশনের মাঝে যে ডেটা ট্রান্সমিশন ডিলে, অর্থাৎ আলাদা আলাদা ব্লকগুলোর মাঝে যেই বিরতিটা থাকে, সময়টা থাকে, এই সময়টা এখানে সর্বনিম্ন রাখার চেষ্টা করা হয়। এটাই মূলত আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। তাহলে আমরা আজকে এখানেই আমাদের পড়া শেষ করছি। আশা করি তোমরা ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো, তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো সেই আশা কামনা করে আমি ছোট্ট কিছু বাড়ির কাজ দিয়ে দেব। সেটা হলো, তোমরা এই যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন নিয়ে যে আলোচনাগুলো হলো, এই আলোচনার পরিপ্রেক্ষিতে এই দুটির মধ্যে পার্থক্যগুলা কি সেটা তুলে ধরবে। তো আমরা এখানে আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।